নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। বুদ্ধদেব গুহর লেখা তিস্তা। প্ল্যাটফর্মের বাইরে এসে হু হু হাওয়ায় সকালে রোদে দাঁড়িয়ে তিস্তার বানের মতো একসঙ্গে অনেক কথা মনে পড়ে গেল যোগেনের। গ্রাম তার কোনো দিনও ভালো লাগে না। ওর সত্যি কি আবার এতদিন পর তিস্তার পারে ফিরে আসবার দরকার ছিল? যা তার এখানে ছিল সবই তো ভাসিয়ে নিয়ে গেছে সর্বগ্রাসী তিস্তা। থাকবার মধ্যে ছিল কয়েক বিঘা ধান জমি আর দাদা। যোগেনের দাদা নগেন, লেখাপড়া করেনি, শহরে যায়নিও কোনোদিন। সে শুধু চাষ বুঝত। রোদে জলে মাঠে ঘাটে বিবর্ণ ছাতা হাতে ঘুরে বেড়াতো। দাদা নিজে লেখাপড়া শেখেনি, শহরে আসেনি, কিন্তু যোগেন যে বিএ পাস করে শহরে একটা সওদাগরি অফিসে চাকরি করছে, সে তার কিন্তু দাদারই জন্যে। বুড়ো দাদাই তাকে পড়াশোনা শিখিয়েছিল। বাবা মার অবর্তমানে নিজের ছেলের মতো করে ভাইকে সে মানুষ করেছিল। মানুষ করেছিল কথাটা ভাবলে যোগেনের হাসি আসে। বাজারে ঝুলিয়ে রাখা মরা পাঁঠাদের গায়ে যে ছাপ থাকে, সেই রকম একটা ছাপ মেরে দিয়েছে ইউনিভার্সিটি। আর সেই ছাপের জোরে দিনগত পাপক্ষয় করেছে ও। এ কথা মনে হচ্ছে যোগেনের। বোধহয় নগেন আজ নেই বলেই। বন্যার বহুদিন পরে একটা বিবর্ণ পোস্টকার্ড এসেছিল মেষের ঠিকানায়। লেখা ছিল, কল্যাণ বরেশু বাবা যোগেন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাইতেছি যে তোমার দাদা নগেন আর নাই। আমার মেজ ছেলে স্বপনও আর নাই। তাহারা দুজনেই রাক্ষসী তিস্তার তোরে ভাসিয়া গিয়াছে। আমরা সকলে ভাসিলেই বোধ করি ভালো হইতো। যে অবস্থায় আমরা এখন আছি তাহার চেয়ে মরিয়া যাওয়া অনেক ভালো ছিল। ইতি আশীর্বাদক হারু কাকা। তোমাদের বাড়ি পড়িয়া গিয়াছে, জমি বালিতে ও পলিতে ভরাট। যত শীঘ্র পারো একবার আসিবার চেষ্টা করিও। চেষ্টা করিলেই কি আর তখন আসা গেছে? তাছাড়া একবার মনে হয়েছে গিয়ে হবেটাই বাকি। দাদা নেই, বাড়ি নেই, দেখতে গিয়ে লাভ কি? তবু জানে না কেন, কিসের টানে, বাস্তুভিটের টানে ভিড় ভাড়াক্কা কমলে ধারধুর করে টিকিটটি কেটে চলে এসেছে যোগেন। বেলা পড়ে গিয়েছিল। হাওয়াতে এতদিন পরেও যেন একটা পচা দুর্গন্ধ বইছে। যে গন্ধ নোংরা জলে হয়, শুকুনির ডানায় ওরে, ঠিক সেই রকম। প্রায় 5 মাইল পায়ে হেঁটে যখন গ্রামে এসে পৌঁছলো যোগেন, তখন সত্যিই কিছু চিনতে পারল না। চারিদিক ধুধু, ঘরবাড়ি বলতে কিছু নেই। এমনকি হারু কাকার অমন দোতলা লাল টিনের ছাদওয়ালা বাড়িটারও কোনো চিহ্ন মাত্র নেই। গরুর গলার ঘণ্টা নেই, গাছের ছায়া নেই, বাছুরের হাম্বা নেই, ঘুঘুর ডাক নেই। শেষ বিকেলের হাওয়াটা যেন নদীর পাশের একটা নিস্তব্ধ রুক্ষ শ্মশানের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ফিসফিস করে হাওয়াটা পেতনির মতো নদীর সঙ্গে কথা বলছে। ঝুরঝুর করে বালি উঠছে, বালি ঝরছে। সেই মরুভূমির মধ্যে অনেক দূরে পাতায়ার চটে ছাওয়া কতকগুলি ঘরের মতন দেখলো যেন যোগেন। বড় অশ্বত্থ গাছটা পড়েনি, আরো বহু বড় বড় গাছও রয়ে গেছে। ছোট গাছ যেগুলো পড়েনি সেগুলো কাদা মেখে কুৎসিত হয়ে দাঁড়িয়ে আছে। আগে যেখানে খুরশেদ মিয়ার বাড়ি ছিল, সেখানে কে একজন একটা ন্যাড়া তাল গাছের তলায় ঝুপড়ি বানিয়ে একটা দোকান মতো বানিয়ে দিয়েছে। জাদুকরি বিড়ি, দেশলাই, মুড়ি, কিছু শুকনো আলু আর চেপসানো কিছু বেগুন, দেশি বিস্কুটে মাছি ভন ভন করছে। লোকটা একটা চট আলোয়ানের মতো গায়ে দিয়ে
বসে এক মনে এক চোখ বন্ধ করে বাঁ কানটা পরিষ্কার করছিল। যোগেন কাছে যেতেই বলল, কই চলেন বাহে? তারপরে বলল, আরে চিনতে পারলে না? যোগেন অবাক হয়ে তাকালো। তারু কাকা, হারু কাকার দাদা। ভাবা যায় না যে হারু কাকা আর নীরু কাকা দাওয়ায় বসে হুঁকো খেত আর মহাজনী কারবার করত, যাদের কাছে এই স্বল্পবস্তি গ্রামের সকলের মান সম্মান হাসি আনন্দ সব বাঁধা ছিল, যারা বিপদে আপদে হর্তাকর্তা ছিল, তাদেরও আজ এই অবস্থা। যোগেন থতমত খেয়ে ছোটবেলায় অভ্যাস বসে জুতোটা খুলে ফেলে হাতে নিল। তারু কাকা খক খক করে কাশল, বলল, তো আর ভক্তি দেখাইয়া কাম নাই, ক্ষুধা লাগছে, খাবি কিছু? যোগেন বলল, না। তারু কাকা বলল, তবে যা গিয়া। যোগেন শুনল, তারপর ফিরে দাঁড়িয়ে একটু চুপ করে থাকলো। বলল, জামু কই, যাওনের তো জায়গা নাই। তারু কাকা উঠে দাঁড়ালো। কোমর টান করে দাঁড়াতে তার কষ্ট হয়। ধরা গলায় বলল, কেন? নগেন নাই বইলা কি সবাই ভাইসা গেছে গিয়া? যা যা, সোজা অশ্বত্থ গাছটার তলায় সইলা যা, হারুরে পাবি অনে। কিছুক্ষণ চুপ করে থেকে কি ভাবল যোগেন। তারপর বিষণ্ণ গোধূলিতে পায়ে পায়ে ধুলো উড়িয়ে গ্রামের মাঝের অশ্বত্থ গাছের দিকে এগিয়ে চলল। ওর মাথার উপর একটা চাতক পাখি ফটিক জল ডাকতে ডাকতে চমকে বেড়াতে লাগলো। যোগেন একবার ওপরে তাকিয়ে জোরে দাঁতে দাঁত চেপে বলল, তিস্তায় তো অনেক জল, হালা ওইখানে যাও না কেন? অনেকক্ষণ ঘুমিয়েছিল যোগেন। ঘুম ভাঙল সূর্য উঠে যাবার বেশ পরে। কাল বিকেলে মনে হয়েছিল পাখিরা বুঝি সব ভেসে গেছে, কিন্তু এই প্রথম সকালে মনে হলো সব পাখি মরেনি। সকালে রোদ বড় বড় অশ্বত্থ পাতায় ঝিলমিল করছে, আর কটা শালিক এসে বসেছে ওপরের ডালে। কাল রাতে হারু কাকার সঙ্গে অনেক গল্প করেছে যোগেন। বেশ ঠান্ডা ছিল। গাছতলায় আগুন জ্বেলে বসে হারু কাকার কথা শুনছিল, বন্যার তাণ্ডবের কথা। হারু কাকার দাড়িওয়ালা মুখটাকে গাছের গুঁড়ির পটভূমিতে আগুনের আভায় কোনো সন্ন্যাসীর মুখ বলে মনে হচ্ছিল। হারু কাকা আস্তে আস্তে বলেছিল, আমরা আবার নতুন কইরা উদ্বাস্তু হইলাম, বুঝলা যোগেন? যোগেন কথার উত্তর দেয়নি কোনো, শুনছিল। ভাতের গরম ফ্যানে নুন মিশিয়ে কাঁচের গেলাসে করে যোগনকে দিয়ে গিয়েছিল। যোগেন বুনিকে শেষ দেখেছিল অনেক দিন আগে। তখন হারু কাকার বাড়ির মেয়েদের সচরাচর চোখে দেখা যেত না। কচ্চিৎ কদাচিৎ গ্রামের কোনো অনুষ্ঠানে তাদের সঙ্গে হঠাৎ দেখা হতো। তবে ওরা যখন ছোট ছিল তখন দুপুরে টো টো করে ঘুরে বেড়াতো। চরের পাশে পাশে কাশফুলে আর নোলবনে হাওয়ায় ঢেউ উঠত, ঘুঘু ডাকতো। আপালচাঁদের জঙ্গল দিক থেকে ময়ূরের ডাক শোনা যেত। তিস্তার ওপারে সরস্বতী চা বাগানের পাশে নেপালি গোয়ালাদের দুধের বাথান বহু দূর থেকে দেখা যেত। বুনি বলতো, চলেন যোগেন্দা, আমরা একদিন সাঁতরায় চইলা যাই, ওপারে যাবেন? আপনি যা ভীতু। যোগেন হাসত, বলতো, তিস্তা সাঁতরানো তোমার মতো রোগামের কম্য নয়, একটু গিয়ে ভয়েই মরে ভেসে যাবে। উত্তরে বুনিও হাসত, বলতো, ভাই বোন নাই যে আমি ভাইসা গেলে আপনারে সাইরা যামু, আপনারে এমন করিয়া জড়াইয়া ধরুম যে আপনারেও আমার লগে ভাইসা যাইতে হইব। যোগেন কথা বলতো না। মুড়ি আর বাতাসা দিয়ে সকালের খাওয়া শেষ করলো যোগেন। গ্রামের ছেলে বুড়োরা সকলেই যে যার জমি উদ্ধারে লেগেছে। সকাল 8টা-9টা বাজতেই সমস্ত গ্রামে এমন একটা কাজের জোয়ার, চেঁচামেচি উদ্দীপনা পড়ে গেল যে ছোটবেলায় এমন কোনোদিন দেখেছে বলে যোগেনের মনে পড়ল না। সকলের চোখে মুখেই বাঁচার জন্য একটা প্রচণ্ড জেদ দেখতে পাচ্ছে যোগেন।
এই অলস মন্থর গতি ভাগ্যে বিশ্বাসী, অল্পে সন্তুষ্ট, হুঁকো খাওয়া লোকগুলোর মধ্যে এতখানি আগুন লুকোনো ছিল, ভাবতেও পারেনি কোনোদিন। ধীরুদাস কোদাল কাঁধে ছুটে যাচ্ছিল। যোগেন বলল, কি কাকা? ধীরুদাস মুখ ফিরিয়ে বলল, আইছস? আর কেন, এবার লাইগা পড়ো। হালার বেটা হালার তিস্তা আমাগো হারাইবে, ও হইব না। যোগেন বলল, সরকার কিছু করবে না? হারুমণ্ডল বলল, করলে করব, তাগো লইগা বইসা থাকনের কাম কি? আমাগো কি হাতরথ নাই? না তাও নদীতে নিচ্ছে। বলেই হারু কাকা দৌড়ে গেল। দুপুরে হারু কাকারা সকলে ফিরল। গাছতলায় সকলে বসে কলাই করা থালায় ভাত আর বেগুন সিদ্ধ খেল, নুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে। তাতেই কত তৃপ্তি। যোগেনও খেল। যোগেন কাল থেকে যত দেখছে তত যেন অবাক হয়ে যাচ্ছে। ভেবেছিল কেঁদে কেঁদে চোখ ফোলানো কতগুলি নারী পুরুষ দেখবে, কিন্তু এসে দেখল এদের কারো চোখেই জল নেই, যা আছে তা জ্বালা। খাওয়া দাওয়ার পর হারু কাকা বুনিকে ডেকে বলল, খাওয়ন দাওনের পর যোগেন রে লইয়া যা। কোথায় নিয়ে যাবে কি বৃত্তান্ত হারু কাকা কিছুই বলল না। তারপর 60 বছরের হারু দাস রোদের মধ্যে দলবল নিয়ে আবার বেরিয়ে পড়ল। যোগেন কিছুক্ষণ একা একা অশ্বত্থ গাছতলায় বসে রইল। ফুরফুরে হাওয়ায় একসময় ঝুপড়ি থেকে বেরিয়ে এসে বুনি বলল, চলেন যাই। যোগেন উঠল, বলল, কোথায়? কই আর আপনাগো বাসায়। বলেই ফিক করে হাসল, যেন যোগেনের বাড়ি ভেসে গেছে, ওদের বাড়ি ভেসে গেছে বলে ওর কোনো দুঃখই নেই, যেন খুব একটা মজার ব্যাপার হয়েছে। ওরা চুপচাপ দুপুরের ধুলো ওরা হাওয়ায় ভেসে ভেসে হাঁটতে লাগলো। একটু পরে বুনি বলল, নগেনদাই আমারে বড় ভালোবাসত। যোগেন বলল, জানি। আর কিছু বলল না। বুকের মধ্যেটা একবার মুচড়ে উঠল শুধু। অনেকখানি হেঁটে যখন ওরা যোগেনদার বাড়ির কাছাকাছি এলো, তখন যোগেনের চেনা চেনা লাগলো। তারপরেই জায়গা মতো পৌঁছে গেল। বুনি বলল, রোদের বড় তেজ, আমি এইখানে একটু বসলুম। যোগেন বলল, বসো। তাকিয়ে দেখল উঠোন নেই, সন্ধ্যামালতির বেড়া নেই, তুলসীতলা নেই, দাওয়া নেই, পুবের ঘর নেই, কিছুই নেই। এমনকি বড় ঘরেও চিহ্ন মাত্র নেই। রান্নাঘরের টিনের চালাটা কি করে যেন কাদায় আটকে এরোপ্লেনের ডানার মতো উঁচু হয়ে আছে। সজনে গাছটারও কিছু হয়নি, পাতাগুলোও সবুজ আছে। যার তলায় বুনি বসে আছে ওইটা। আশ্চর্য। যোগেনও গিয়ে বুনির পাশে বসল। বুনি বলল, ভাবেন কি? না। না আবার কি? সবাই কোদাল হাতে লাইমা গেছে, আর আপনি কেমন মরদ, হ্যাঁ, খালি খালি নিঃশ্বাস ছাড়েন। যোগেন হাসল, বলল, হে কথা না, কার লাইগা করুম আমি, আমার আছে কেডা। বুনি এবারে বড় বড় চোখ করে যোগেনের মুখে তাকালো। তারপর বলল, হ্যাঁ কইছেন ঠিকই, তবে পালাইয়াই যান না, দেহি আমি কিছু করবার পারি কিনা। তারপরেই বলল, আমি বার কার লাগিয়া করুম। যোগেন বলল, থাক থাক, আপনারে আর এই রৌদ্রে কোদাল কোপাইয়া কাম নাই। বুনি হাসল, বলল, কেন গইলা যামু? ডরায়েন না, এখানে আমি সব পারি। তারপর আরো কিছুক্ষণ ওরা দুজনে চুপ করে বসে রইল। একজোড়া ঘুঘু কোথা থেকে উড়ে এসে আগে যোগেনদের যেখানে উঠোন ছিল সেখানে পায়চারি করে বেড়াতে লাগলো। বুনি বলল, বাস্তু ঘুঘু। যোগেন বলল, ওরা জোড়াই কেন থাকে? বুনি বলল, তা কেমনে কমু, আপনি জানেন? না। ওরা উঠল। যোগেন ভাবল তিস্তার ধারটা একবার ঘুরে যায়,
কথাটা বুনিকে বলল। তিস্তার চরে কিন্তু সেই ছোটবেলার মতো রোদ্দুর, তেমনি হাওয়া, কাশফুলে নলখাগড়ার বনে তেমনই ভালো লাগা। সরস্বতীপুরের চা বাগানের দিকে বহু দূরের পারে নেপালি গোয়ালাদের দুধের বাথান তেমনই আছে, বালিতে তেমনই শিশির শীষ বাজছে। জলের ঝরঝরানিতে শুনতে শুনতে ওরা দুজনে শীতের দুপুরে রোদে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। যোগেনের এত দুঃখের মধ্যেও হঠাৎ যেন সেই ছোটবেলার মতোই ভালো লাগতে লাগলো। অনেকক্ষণ পর যোগেন আস্তে আস্তে বলল, ওই পারে যাইবা বুনি, নদী পারাইবা? বুনি বারবার বাচ্চা মেয়ের মতো জোরে জোরে মাথা নাড়ল, অস্ফুটে বলল, না। দু চোখে দু ফোঁটা জল চিকচিক করতে লাগলো। তিস্তার তীব্র জলরাশির গর্জনে কান পেতে যোগেন ওই পারের বৈকুণ্ঠ পারের গভীর জঙ্গলের দিকে চেয়ে রইল। যদিও এই তিস্তা ওদের সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে, তবু হঠাৎ এই নদীকে যোগেনের ভীষণ ভালো লাগতে লাগলো। কৃতজ্ঞতায় নুয়ে মনে মনে নমস্কার করলো তিস্তাকে। যোগেনের মুখে সামান্য হাসির আভাস ফুটে উঠল। যোগেন ভাবল, সবকিছু লণ্ডভণ্ড করে তছনছ করে তিস্তা ওদের আবার নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে। বুনি অবাক চোখে যোগেনের দিকে চেয়ে বলল, কি ভাবেন কি নদীর পানি চাই? পাগল হইলেন নাকি যোগেনদা? যোগেন বুনির দিকে না ফিরে জলের দিকে চেয়েই বলল, না, কিছু না, কিছু ভাবি না। তারপর বলল, চল ফিরা যায়। অনেকদিন পরে দেশজ ভাষাতে কথা বলে খুব ভালো লাগলো। চলুন। ওরা দুজনে পাশাপাশি চরের পথ বেয়ে অশ্বত্থ গাছের দিকে ফিরতে লাগলো। পেছনে তিস্তার গর্জন ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো। বুনির গায়ে গামছা শাড়ি ছাপিয়ে মেহনতের ঘামের গন্ধ বেরোচ্ছিল। ঘামের গন্ধ এত ভালো লাগে জানতো না আগে যোগেন। হাঁটতে হাঁটতে যোগেনের শরীরের পেশিগুলো হঠাৎ টান টান হয়ে উঠল। কিসের অধীর আগ্রহে পেশিগুলো অশান্ত হয়ে উঠল। অনেকদিন একঘেয়ে ক্লান্ত হাতে ও কলম পিষেছে, ঘ্যানঘে নিয়ে নোট বই মুখস্থ করে বিএ পাশ করেছে। প্রকাণ্ড অফিসে দুবেলা বসে লাল নীল ছাপা কাগজে বিল লিখেছে, অফিসের এই ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম মেশিনের মতো। ওর এই শিরা বের করা দুটি হাতে একা একা যে সত্যিকারের এত কিছু করা যায়, কোদাল চালানো যায়, নাঙল বওয়া যায়, বুনির মতো কোনো ঘামের গন্ধ মাখা নরম চোখের দুঃখী মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শিউরে ওঠা যায়, নিজের চেষ্টায় নিজের উদ্যমে নিজের ঘামে যে নিজের চোখের সামনে দেখতে দেখতে কিছু সৃষ্টি করা যায়, এত সব কথা হঠাৎই আবিষ্কার করে ফেলল যোগেন। সেই আদিগন্ত আকাশের নিচে নদীর গর্জনের সঙ্গে হাততালি দিয়ে যোগেনের নাচতে ইচ্ছে করল। এমনকি আনন্দে যোগেন একটু দৌড়েও গেল সামনে। বুনি বলল, করেন কি করেন কি, খামোখা দৌড়ায়েন না, ক্ষুধা লাগলে খাওয়ানোর কিছু নাই। যোগেন কথাটা শুনে থেমে গেল। যতদূর চোখ যায় মরুভূমির মতো সাদা উজ্জ্বল উত্তপ্ত মাঠ। যোগেনের চোখ জ্বালা করতে লাগলো। ও মনে মনে বলল, এ সমস্ত মরুভূমিময় ও নতুন করে সবুজ ফসল বুনবে, ফুলে ভরা গাছ বসাবে, ছায়া আনবে, বাছুর নাচাবে, ঘুঘু ডাকাবে, সব সব কিছুও করবে। বুনির ঘামে ভেজা হাতের পাতাটা ওর হাতের পাতার মধ্যে হঠাৎ জোরে মুঠি করে ধরল যোগেন। বুনির হাত ধরে ধীর পায়ে হাঁটতে লাগলো। ওর নীলরঙা হাফ শার্ট আর বুনির কালো শাড়ির পাড় তিস্তার হাওয়ায় এক রাশ কাশফুলের মতো এলোমেলো হতে লাগলো। এবং ঠিক তক্ষুনি ওদের মাথার ওপর দিয়ে একজোড়া ঘুঘু ডানা ঝটফটিয়ে তিস্তার দিকে উড়ে গেল। সেদিকে চেয়ে রইল ওরা দুজনে নির্বাকে। এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা
তিস্তা গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।